চুন্নি, এত রাতে কার মন চুরি করার জন্য অনলাইনে এসেছিস? আমি জাস্ট অবাক, তুই না ঘুমিয়ে এই সময় ফোন ঘাটছিস কি করে? আরেকটা কথা, আমি যে চলে আসলাম, তুই তো একবারও কল করে আমার খবর নিলি না। ঠিক মতো পৌঁছালাম নাকি রাস্তায় হাড় করে ভেঙে পড়ে রইলাম? তুষি মুখ বাঁকিয়ে উত্তর দেয়, সন্ধ্যার পরপরই ঘুমিয়েছি তুষার ভাই, একটু আগেই উঠেছি, তাই ঘুম আসছিল না। শুধু শুধু কি সব উদ্ভট আজগুবি কথাবার্তা তোমার মাথায় ঘোরে, তোমার হাড় ভাঙবে। এ তো পৃথিবীর চরম আশ্চর্য কাণ্ড। তুষি চুন্নি রে, বুঝবি একদিন, যখন আসলে আমার কিছু হয়ে যাবে তখন ভ্যা ভ্যা করে কাঁদবি। তুই আজ তো 1 মিনিটও বই নিয়ে বসিস নি। কাল থেকে আর ফাঁকিবাজি করিস না, এখন ঘুমা, এত রাত জাগিস না। তুষার ফোন রেখে দেবে ভেবেই তুষি তাড়াহুড়ো করে বলে, এই শোনো শোনো, মামা মামি কেমন আছে? তুষার নরম গলায় উত্তর দেয়, তোর মামা মামি ভালো আছে, তবে তার ছেলে ভালো নাই। তুষারের কথায় তুষি যেন কথা হারালো। একটু সময় থেমে মিনমিনে কণ্ঠে বলল, মামিকে অনেক মিস করছি। কত মজা হলো এই কয়েকদিন, জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটা। তুষার মুখ চুপসে ফাটা বেলুনের মতো করে জবাব দেয়, শুধু কি মামিকেই মিস করছিস? মামি ছেলেকে বুঝি মনে পড়ে না? মিস করিস না? এবার তুষি যেন লজ্জা পেল। ফোনে তুষারের দিকে আর তাকিয়ে থাকতে পারল না সে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, আমি কোনো জঙ্গলি ভূতকে মিস্ট্রিস করি না। তুষি রে, তুই কি জাদু করে গেলি বলতো? এ বাসায় তো 1 মিনিটও টিকতে পারছি না। যেদিকে তাকাই মনে হয় তুই নাকের পানি চোখের নাকি মুখ করে আমার পাশে বসে আছিস। কখন সুযোগ পেলে আমার গায়ে সব ছেড়ে দিতে পারবি? তুষি প্রথম কথাগুলোতে মনে মনে ভারী খুশি হয়েছিল, এবার যেন উল্টে ভীষণ রকমের রেগে গেল। তুষারের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, অসভ্য, কোনো সময়ও ভালোভাবে কথা বলতে পারে না। এত রাতে এসব বলার জন্য কল করেছো? রাখো বলছি সব সময় ফাজলামি। তুষির রাগ দেখে তুষার শুয়ে থেকে বসে উচ্চস্বরে হাসতে থাকে। তুষি গজগজ করতে করতে ফোনটা কেটে দিল। পাশেই জোরে আছাড় মেরে ফোনটাকে রেখেই ঘুমিয়ে যায় তুষি। মনে মনে বলে, বন মানুষের ঘর বন মানুষ, সব সময় ফাজলামি, ভালো কথা যেন মুখে আসেই না, শয়তান। এদিকে তুষারকে এভাবে হাসতে দেখে নূরজাহানের ঘুম ভেঙে যায়। মনে মনে সে ভাবে, ছেলেটা এত রাতে এইভাবে হাসছে কেন? আমার আদরের ছেলেটার উপর পরিটরি ভর করলো নাকি? বড় বড় পা ফেলে তুষারের রুমের সামনে এসে দরজা ধাক্কিয়ে উচ্চস্বরে বলে, তুষার, এই তুষার বাবা, কি হয়েছে তোর? এত রাতে এভাবে হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? চট করে মায়ের কথায় চুপ হয়ে যায় তুষার। হাসি থামিয়ে গলা খাকারি দিয়ে জবাব দেয়, হ্যাঁ মা, পাগল হয়ে গেছি। তোমার জামাইয়ের বন্ধু আমাকে দিন দিন পাগল করে দিচ্ছে। ছেলের কথা কান পর্যন্ত আর গেল না তার। তবে হাসি থামতে দেখে আবার নিচের রুমে চলে গেলেন নূরজাহান। তুষার কিছুক্ষণ নিজের ফোনে তুষির ছবি একের পর এক দেখতে লাগলো। কয়েকটা ছবিতে চুমু খেয়ে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে গেল তুষার। সময় গড়াতে গড়াতে একসময় তুষির পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে এসেছে। পরীক্ষা শুরু হতে আর মাত্র 5 দিন বাকি। পরীক্ষার রুটিনও অনেক আগে স্কুল থেকে দিয়ে দিয়েছে। আজ 10ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। সকাল থেকেই তুষি গোসল করে বিদায়ের জন্য রেডি হচ্ছে। ক্লাসের সব মেয়েরা মিলে আগে থেকেই প্ল্যান করেছিল লাল পাড়ের কালো শাড়ি পরবে। সেই অনুযায়ী জান্নাত খুব যত্ন করে দুই বোনকে সাজিয়ে দিল। এরপর দুজনকে একসাথে দাঁড় করিয়ে ফোন দিয়ে বেশ কয়েকটা ফটো তুলে আনন্দের সাথে বলল, হয়েছে এবার। রিমি হেসে জবাব দেয়, দেশে এত সুন্দর মেয়ে থাকতে আমাদের নিয়ে যাবে? আমি না হয় কিউট লাগছি, কিন্তু তুষিকে দেখলেই তো সব ভালো ছেলেগুলো দৌড়ে পালাবে। তুষিকে পেতনি পেতনি লাগছে। শাড়ি পরে আজ তুষির মন ফুরফুরে, তাই ভাবলো এখন আর রিমির সাথে ঝগড়া করবে না। রিমিকে রাগানোর জন্য বলল, আমাকে যে বেশি সুন্দর লাগছে এটা তোর সহ্যই হচ্ছে না, তাই হিংসে করে এসব বলছিস না। আজ আমি তোর সাথে কোনো ঝগড়া করব না, এখন আমি চিল মুডে আছি। জান্নাত হেসে দিল। রিমির মুখ বাঁকানো দেখে জান্নাত ওদেরকে তাড়া দিল।
তুষি আর রিমি আর কোনো কথা বলল না, ভদ্র বেয়ের মতো নিচে সবার সাথে হেসে হেসে বলল, আমার এমন লাগছে কেন? আমেনা বেগম নাজমা তাদের দেখেই মুখে আওড়ালেন, মাশাল্লাহ, কারোর জন্য নজর না লাগে। দুজনের কাছে এসে আমেনা মুখে হাত বুলিয়ে আদর করলেন, এরপর কপালে চুমু খেয়ে বললেন, দেখো নাজমা, মেয়েগুলো কিভাবে হুট করে বড় হয়ে যাচ্ছে। হয়েছে, এবার চুপ করো তোমরা। আমার কথা তো তোমাদের মনেই পড়ে না। শুধু ছোট দুজনকে যত আদর। তানহা আপু আসুক, সব বলে দিব। এখন বিদায় হও, দেরি হয়ে যাচ্ছে। জান্নাত ঠোঁট দুটো উল্টে মা কাকির সাথে অভিমান করে কথাটি বলেই দুজনকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তুষার প্রায় 15 দিন পর কালকে রাতেই ঢাকা এসেছে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। আজ সকাল সকাল তুষির স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হলো। নূরজাহানের সাথে নাস্তা সেরে সিঁড়ি দিয়ে হন হন করে বের হওয়ার সময় নিচতলার গেটের সামনেই রাহাকে দেখতে পেয়ে থমকে গেল তুষার। দেখতে পেল ছোট ছোট গোল গোল হাত দুটো দিয়ে সিঁড়ি ধরে নামার চেষ্টা করছে রাহা। বিড়াল ছানার মতো হাত দিয়ে এক পা করে নামছে সে। ভ্রুজোড়া ভীষণ কুচকালো, নামতে কষ্ট হচ্ছে বিধায় ঠোঁট দুটো উল্টে রেখেছে। ছলছল চোখ দেখেই মনে হচ্ছে আর একটু পরেই চোখের কুর্নিশ দিয়ে অশ্রুগুলোও ঝরে ঝরে পড়বে। তুষার দাঁড়িয়ে কিছুক্ষণ রাহার কাণ্ড কারখানা দেখতে লাগলো। অনেকক্ষণ সময় এভাবে নামতে নামতে হঠাৎ ধপ করে বসে অবিরত শ্বাস নিচ্ছে রাহা। তুষার চারপাশে আন্টিকে খুঁজেও দেখতে পেল না। সে তখন মনে মনে চিন্তা করলো, রাহা একা কিভাবে বাইরে আসলো? আন্টি কি খেয়াল করেনি? বড় বড় পা ফেলে রাহার সামনে দাঁড়িয়ে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল, রাহামণি, তুমি এখানে একা একা কি করো? তুষারকে দেখতে পেয়েই কুদুর মতো দাঁত বের করে খিলখিলিয়ে হাসলো রাহা। এরপর পা দুটো নিজের হাতে নিয়ে বলল, পা খুব ব্যথা, অনেক কষ্ট লাগছে। ও বাবা, পা দুটো খুব ব্যথা কেন? রাহামণি, তুমি এত কি কাজ করেছো? সিঁড়ির উপর হাতে ভর করে খপ করে রাহা উঠে দাঁড়ায়। এরপর নিজের 2 হাত বাড়িয়ে অবিরত মাথা ঝাঁকায়। মুখ ফুলিয়ে তুষারকে বলে, আমাকে আগে কুনে দাও, তারপর বলবো। তুষার একগাল হেসে ওঠে। রাহাকে কোলে নিয়ে ওদের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, ওই দিনের পর থেকে তোরে দেখলেই তো আমার বুক কাঁপে বাপ, তুই মানেই একটা আতঙ্ক। রাহা ওর কথা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ পর জবাব দেয়, নতুন কি ভাইয়া? আতঙ্ক অর্থ রাহা, এবার বুঝলি? রাহা বিজ্ঞতের মতো বোঝার ভান করে অবিরত মাথা ঝাঁকায়। তুষার ওর কথা শুনে হা হা করে হেসে ওঠে। এরপর ডান হাত দিয়ে ওর গাল চেপে টপাক টপ কয়েকটা আদর বসিয়ে দেয়। রাহা ওর দেখা দেখি ট্রিম করা খাঁজ কাটা তুষারের 2 গালে একের পর এক চুমু দিয়ে হঠাৎ চোখ দুটো লাল করে তুষারের বাহুতে ধপাস ধপাস করে কিল বসিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, তোমার গালে কাটা কিছু কিনো, আমার ঠোঁটতেও ব্যথা পেয়েছি, কামড় দিয়ে নক্ত আনি দিব। পূজা ভাইয়া, আমাকে ব্যথা দিচ্ছ কেন? আম্মুকে বনে দিব, আম্মু তোমাকে ঠাস ঠাস মাপবে। তুষার ওর কাণ্ড দেখে হাঁ হয়ে যায়। ইচ্ছে করে এবার রাহার গালের ঠোঁট দিয়ে আরো জোরে চেপে ধরে। রাহাদের রুমে প্রবেশ করে ধীরে ধীরে রাহার মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, এ রাহা কিভাবে একা একা সিঁড়ির নিচে গেল? রাহার আম্মু সাহানার তখন হুঁশ ফিরে আসে। পাশের বাসির ভাবি এসেছিল বিধায় সে যাওয়ার সময় দরজা লাগানোর কথা মনেই ছিল না তার। রুম গোছানোর জন্য তাড়াহুড়ো করছিল, এই ফাঁকে কখন যে রাহা নিচে চলে গেছে তিনি জানেনই না। এবার তুষারের কোলে দেখে তিনি যেন প্রাণ ফিরে পেলেন। রাহার দিকে রাগী চোখে চেয়ে বলেন, আমাকে না বললে তুমি নিচে কেন গিয়েছিল? আর যদি ভাইয়া না দেখতো তখন আমি কাকে নিয়ে থাকতাম? আমার কষ্ট লাগে, তুমি বুঝো না? রাহাকে শাসিয়ে তুষারের দিকে ফিরে তাকায়। মলিন স্বরে তুষারের উদ্দেশ্যে বলে, তুষার বাবা, তুমি জানো না এই বিচ্ছু কি হয়েছে? 1 মিনিট আমাকে স্বস্তি দিচ্ছে না। সুযোগ পেলেই টুস করে রুমের বাইরে চলে যায়। সুহানা পূজা লাহাকে বকে, আজকে বাবা আসুক, বাবা তোমাকে অনেক মাপবে।
সুহানাকে কামড় দিয়ে নক্ত আনি দিবে। মুখ বন্ধ রাখবে নাকি মাইট দিব? তোমার পিতে টাস টাস মাপবে, অনেক মাপবে। রাহাকে সোহানা থাপ্পড় মারতে গিয়েও ওর কথায় হেসে উঠল। তুষারও ঠোঁট টিপে হাসে। এরপর সোহানা কোলে নিতে গেলে সে তুষারের শার্ট দুই হাতে শক্ত করে ধরে রাখে। কিছুতেই যাবে না সে মায়ের কোলে। জোর করে দিতে গেলেই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। শেষে তুষারই সোহানাকে আশ্বস্ত করেন যে রাহাকে নিয়েই সে বের হবে। দুইজন ইচ্ছে মতো ঘুরে ফিরে একটু পরেই চলে আসবে। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল স্যার ম্যাম আরও অনেক অতিথি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজেদের মতো বক্তব্য দিচ্ছেন। এই স্কুলে তারা 5 বছর পড়েছে। স্যার ম্যামদের সাথে কত স্মৃতি, কত খুনসুটি। আজ থেকে সবকিছুই শুধুই অতীত। সবকিছু মনে করে সকলের আপনা আপনি মনের কষ্টে চোখ ভিজে আসছে। প্রিয় বন্ধু বান্ধবীগুলো কোথায় যাবে? তাদের সাথে কথা না হলে যে মন ভরে না। দীর্ঘক্ষণ বক্তব্য রেখে সব ছাত্রছাত্রীকে মুখ মিষ্টি করানো হলো। এরপর সবাই এক এক করে প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল স্যার ম্যামদের সাথে ছবি তুলে নিল। বলা বাহুল্য, প্রিয় শিক্ষকদের সাথে এটুকু স্মৃতি তো থাকতেই পারে। ক্লান্ত বিকেলে যখন অতীত মনে পড়ে যাবে তখন না হয় এসব দেখে সেই আগের দিনটায় ফিরে যেতে পারবে। আনমনেই মনটা খা খা করবে। মনে হবে কি রঙিনী না ছিল দিনগুলো। ইস, আর একবার যদি ফিরে পাওয়া যেত। কয়েকজন দলে দলে তাদের ফ্রেন্ডসের সাথেও গ্রুপ ছবি তোলায় ব্যস্ত। একটা সময় পর কে কোন জায়গায় থাকবে তা তো বলা যায় না। পরম যত্নে স্মৃতি নিংড়ে চোখ দুটো খুশিতে হেসে উঠবে। কেউ কেউ নিজের বন্ধুকে জড়িয়ে ধরে অবিরত চোখের পানি ফেলছে। কষ্ট হচ্ছে ভীষণ। কে জানতো সুন্দর কাটানো সময়গুলো এভাবে ফুরিয়ে যাবে? কখনো কি এক কিঞ্চিত পরিমাণও তারা টের পেয়েছিল? দিন গেলে আর সেই দিন ফিরে আসে না। তুষিও জুইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেই যাচ্ছে। কোনোভাবেই কান্না থামানোর নাম নেই তার। এভাবে অবিরত কান্না করায় জুই বলল, যা কথা দিলাম আর কাঁদিস না। গলা ভেঙে যাওয়ায় অস্পষ্ট স্বরে বলে উঠল তুষি, আমার এমন লাগছে কেন? তোকে ছাড়া অন্য কোথাও পড়বো, এটা আমি মেনে নিতেই পারছি না। তুইও আমাকে কথা দে, এক কলেজে আমার সাথেই তুই পড়বি। যা কথা দিলাম আর কাঁদিস না। তুই কাঁদলে আমার অনেক খারাপ লাগে। কান্না থামলেও চুপটি করে দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলো। রিমিও আনমনে তার বান্ধবী জেবার বাহুতে মাথা রেখে চোখের অশ্রু ফেলছে। বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। প্রিয় স্কুল, স্যার ম্যাম, বন্ধুগুলোকে হারিয়ে ফেলার হাহাকার। বাদরগুলোর সাথে আর কখনো আড্ডা দেওয়া হবে না। গল্পের ঝুলি নিয়ে আসর জমানো হবে না। স্কুল ছুটির পর কোনো এক বিষণ্ণ বিকেলে বন্ধুর পায়ে পা মিলিয়ে চলাও হবে না। আজকের পরিচিত জায়গা দুদিন পর শুধুই অপরিচিত হয়ে যাবে। যেখানে আসতে পা কখনো থমকে যেত না, নির্ভয়ে ক্লাসে যাওয়া যেত, ঠিক একই জায়গাতে দুদিন পর জড়তা কাজ করবে। পা যেন আর এগোবে না। হুট করে রিক্সা করে স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়বে স্কুলের ঝালমুড়ি মামা, দারোয়ান মামা, স্যার ম্যাম, চিরচেনা ক্লাসের বেঞ্চ সব একই আছে, শুধু আমরা নেই। তখন শুধু এক আকাশ পরিমাণ দীর্ঘশ্বাস আসবে। সবকিছু সমাপ্তি এই বিদায় দিয়েই। অনুষ্ঠান শেষে সবাই একে একে বের হচ্ছে। তখনই রিমি দেখতে পেল ফুচকার দোকানের সামনে তুষার দাঁড়িয়ে আছে, সাথে মায়াবী ফুটফুটে চেহারার একটি বাচ্চা। দেখা মাত্রই ঠোঁটে এলো মিষ্টি হাসি। তুষারের দিকে হাত বাড়িয়ে ইশারা করার পরও কোনো উত্তর পেল না রিমি। তুষার সেই বাচ্চাটার সাথে কি নিয়ে যেন বকবক করছে। অন্য কোনো দিকে তার কোনো খেয়াল নেই। জবাকে বিদায় দিয়ে তুষিকে খুঁজতে লাগলো সে। এদিক ওদিক ঘুরে খুঁজতেই চোখ চলে গেল খুব কষ্টে পা টিপে টিপে জুয়ের সাথে গেটের দিকে এগিয়ে আসছে তুষি। কাছাকাছি আসতেই রিমি তুষির হাত শক্ত করে ধরে কোনো কথা না বলতে দিয়েই টেনে নিয়ে গেল ফুচকার দোকানে। জুইও আসলো ওদের পিছু পিছু। রিমি তুষার ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুষার ভাই, তুমি যে এখানে আসবে আমাদের তো একবারও জানালে না। আমি ভেবেছি তুমি ঢাকাতেই আছো। পেছন ফিরে রিমিকে দেখেই এক গাল হাসলো তুষার। সবাইকে বের হতে দেখে সে জানতো ওরাও এখানে আসবে। এখানে আসতে তোদের পারমিশন নিতে হবে আমায়?
কথা শেষ করেই রিমির পাশে দাঁড়াতেই কালো মসলিন কাপড় পরা তুষির দিকে চোখ চলে গেল। দেখতে পেল মুখটা ভারী থমথমে অবস্থা, মলিন মুখে অন্যদিকে তাকিয়ে আছে, চোখ জোড়ায় কাজল লেপটে আছে। দেখেই বোঝা গেল ন্যাকা সিচকাদুনি মেয়েটা কেঁদে কেটে একাকার করেছে। চট করে দৃষ্টি সরিয়ে জুইকে বলল, কেমন আছো বেয়াদব মহিলার পার্টনার? তুষারকে দেখে এতক্ষণ জুইয়ের মুখে যেই হাসিটা ছিল সেটা পর মুহূর্তেই চুপসে ফাটা বেলুনের মতো হয়ে গেল। অভিমান জড়ানো কণ্ঠে জুই বলল, এটা কি বলেন ভাইয়া? ছোট বোনকে কেউ এসব বলে? বোনকে সব বলা যায়, কিন্তু ঘরের বউকে নয়। তুষার তুষিকে একবার পরখ করে জুইয়ের কথার উত্তর দিল। ওরা সবাই হাসলেও তুষি ওর কথায় এক নজরের পানে তাকিয়ে বিরক্তি নিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল চুপচাপ। তার ভালো লাগছে না। শাড়ি পরে এখন গাটা গুলিয়ে আসছে। বাসায় গিয়ে কখন চেঞ্জ করতে পারবে সেই চিন্তায় ছটফট করছে তুষি। সবাইকে বসিয়ে তুষার ফুচকা খেতে দিল। রাহামণি এখানে আসার পর থেকেই চুপচাপ। এত মানুষের মাঝে সে কাউকে চিনতে পারেনি, তাই মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি সে। মনের ভেতর ভয় কাজ করার ফলে তুষারের গলা জড়িয়ে চুপচাপ মাথা এলিয়ে দিয়েছে তুষারের কাঁধে। তখন তুষিকে দেখে অল্প একটু যেন কথা ফুটলো মুখে। চোখ ছোট ছোট করে বলল, কিউট আফু, তোমাকে লাহার মতো বিউটিফুল লাগছে। তুষি এবার তুষারের দিকে তাকাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। কেমন মায়া ভরা চোখ দুটো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাকে দেখেই দৌড়ে এলো তুষারের কাছে। এরপর রাহার গালে দু চারটে টপাস টপাস করে চুমু খেয়ে বলল, কিউটি তুমি আসছো, কেমন আছো তুমি? তুষির খুলে রাখা চুলগুলো রাহা ডান হাতে ঢুকিয়ে খপ করে কয়েকটা চুল টেনে নিজের মুঠোয় নিয়ে বলল, পূজা তুমি ঠাস ঠাস তোমার পিঠে মাপবো। আমার সাথে কথা বনুনি কিনো? আমি না করছি তোমার সাথে আলি। তুষার রাহার কাজে চোখ গরম করে, মনে মনে আওড়ায়, শালির ঘরে শালি, তুই আমার বউয়ের চুলে হাত দেস? ব্যথা পাবে বিধায় আমি নিজেই তো ধরার সাহস পাই না। দোয়া করি বিয়ের পর প্রতি রাতে তোর জামাইবাবু চুল টেনে চিড়ে ফেলবে, আর তুই ভ্যা ভ্যা করে চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদবি। তখন কেউ আর ফেরাতে যাবে না। আমিন। চুলে টান পড়ায় বেশ ব্যথা পেল তুষি। রাহার হাতের মুঠো থেকে চুল ছাড়াতে ছাড়াতে ব্যথাতুর গলায় বলল তুষি, কেন বাবা, তুমি রাগ করেছো কেন সোনা? মুখ ফুলিয়ে বড়দের মতো অভিমানের স্বরে রাহা জবাব দেয়, ভাইয়া শুধু তোমাকে আদর করে আর আমার থুতুতে নক্ত আনি দিছে, এই দেখো। ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে তুষিকে নিজের ঠোঁট উল্টে দেখায় রাহা। ওর কথা কানে পৌঁছতেই তুষার তড়িৎ গতিতে রাহার মুখ চেপে ধরে, বিড়বিড় করে বলে, চুপ কর ভাই, ইজ্জত লুটিস না, অনেক হইছে, আন না। মুখ চেপে ধরায় রাহা কথা বলতে না পেরে করে শব্দ করতে থাকে। রিমি, তুষি আর জুই এমন কাণ্ড দেখে খিলখিলিয়ে হেসে দেয়। সবাই যার যার মতো সময় কাটিয়ে তুষি জুইকে বিদায় দেয়। যাওয়ার সময় তুষার জুইয়ের কানে কানে বলে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, একদম ফাটাফাটি। তুষার চোখ টিপ দিল। জুই এহেন কথা শুনে একটু লজ্জা পায় অবশ্য। এরপর মুহূর্তেই হেসে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তুষার নিজেও একটা রিক্সা ডাকলো। এরপর রাহাকে নিয়ে উপরে বসে তুষি আর রিমিকে সিটে বসার জন্য জায়গা করে দিল। তিনজন একই রিক্সায় যেতে যেতে তুষার রাহাকে বলে, বলো তো রাহা আফু রানী। এতক্ষণ সে তুষারের খাঁজ কাটা দাড়িগুলো এক এক করে দেখছিল। ওর কথায় মুখ তুলে তাকায় সে, চোখ পিট পিট করে বলে, আফু বেশি বেশি বিউটিফুল, ওয়াও না? হ্যাঁ, রাহার মতো। এবার বলো রানী। রাহা ভ্রু দুটো কুচকে ভাবুক হয়ে উত্তর দেয় তুষারকে, লাহা অত্ত আতঙ্ক আল তুষি অত্ত লানি। তুষি ওর কথায় ফিক করে হেসে দেয়। রাহাকে নিজের কোলে নিয়ে বলে, আর তুমি আমার কিউটি বোনো, সোনা বোনো। রাহার গালে জোরে একটা চুমু দিয়ে দেয়। ব্যথা পেয়ে রাহা দুই ভ্রু ভীষণ রকম কুঞ্চিত করে তুষির মুখের দিকে এগিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই
চট করে ছোট্ট গালগুলো দিয়ে তুষির নাকে জোরে সোরে একটা কামড় বসিয়ে দেয়। তুষি ব্যথায় আর্তনাদ করে ওঠে। আচমকা আক্রমণে হা হয়ে যায় তুষার আর রিমি। তড়িঘড়ি করে রাহাকে নিজের কাছে আনে তুষার। এরপর আস্তে স্বরে বলে, কত বড় সাহস, তুই আমার বউরে কামড় দেস? আমার জিনিসে হাত? তোর জামাইও বেশি বেশি কামড় দিবে, তখন দেখবি 2 দিন পরেই তোর ডেঙ্গু হয়ে গেছে শালি। পানও করেছি, ঠিক করেছি, নখ তো বেল করে দিকু। আমাকে গালে এভাবে ব্যথা দেয় সবাই। এ কথা শেষে আবার তুষারের দিকে চোরা চোখে চেয়ে গম্ভীর স্বরে বলে, জামাই কামড় দিবে কেন? তুষার শালির বলে গালি দিয়ে তুষির মাথার কাছে গিয়ে মিনমিনে স্বরে বলে, আজ আমার আকাশে এক পশলা মেঘ নেমেছে। শীতের সকালেও বৃষ্টি এসেছে। খণ্ড খণ্ড মেঘগুলো বৃষ্টি হয়ে আমার প্রেয়সীর চোখে মুখে লেপ্টে যাচ্ছে। শহরে আজ শিমুল ফুলের মেলা বসেছে। বসন্তের বিকেলে হলুদ পাখি মধুর সুরে গান গাইছে। শহরের আনাচে কানাচে কপত কপতির আনাগোনা, চারপাশে মৃদু মন্দ বাতাস বইছে। আজ দিনটি ভীষণ অন্যরকম, ভীষণ। আমার ভালোবাসা পৃথিবীর সকল সৌন্দর্য সব কেন তোমার মাঝে ঢেলে দিয়েছে? আমি কি করি হায়? এই যেন চোখ নয়, জলজ্যান্ত অগ্নিশিখা, যে চোখে আমি সর্বনাশ দেখতে পাই। তোমার চোখের অশ্রুকে সবাই ভাবে পারি, তবে আমার কাছে সেগুলো রোদে চিকচিক করা মুক্ত দানা। মেয়ে, তোমায় শাড়িতে লাগে পূর্ণাঙ্গ নারী, সাজলে কোমল স্বর্ণলতার মতো লাগে আমার মনোহরিণী। এই যে শুধুই আমার মনোহরিণী। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।